হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সামনে আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো বেসিক্যালি আমি সেরকম ভিডিও করার সময় পাই না, তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট বেবি আছে 17 মাসের। তো তাকে নিয়ে ভীষণ বিজি থাকি, আমার সেরকম ভিডিও করা একদমই হয়ে ওঠে না। কিন্তু আমি শর্টস তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এরকমই একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার সার্ভাইকাল সার্কালাজ সাকসেস স্টোরি তোমাদের সাথে শেয়ার করছিলাম ছোট্ট করে 1-2 মিনিটের ভিডিও। তো তাতে অনেক অনেক কোয়েশ্চেন এসছে, দেখো তোমরা কত কোয়েশ্চেন এসছে। তো আমার মনে হলো যে আমি একটা বড় ভিডিও করি এবং সেই দিনগুলোর কথা শেয়ার করার সাথে সাথে সেই দিনগুলোর ভিডিওগুলো আমার কাছে কিছু কিছু ক্লিপ আছে তোমাদের সাথে শেয়ার করব, এবং জিনিসটা কি, প্রসিডিওরটা কি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে আমার মনে হয় অনেকের হেল্প হবে। আমার যে কোয়েশ্চেনগুলো পেয়েছি তাতে আমার মনে হচ্ছে অনেকের এটা নিয়ে কোয়ারি আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমার মনে হয় না বাংলাতে সেইভাবে কোনো ভিডিও করা রয়েছে। আমি তো নিজে যখন আমার সাথে যে এটা হয়েছিল তখন এরকম কোনো ভিডিও সেরকম পাইনি। তো আমি আজকে মানে ডিটেলসে বলার চেষ্টা করব। আজকে ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, বাট যাদের এই জিনিসটা সম্পর্কে জানার ইচ্ছা আছে অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো। তো সবার আগে তোমাদেরকে বলি এই সার্ভাইকাল সার্কালার জিনিসটা কি এবং কিভাবে কি হয়। সো বেসিক্যালি যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি ডক্টরের কাছে যাই এবং আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট 6 সপ্তাহের। তখন আমার বডি চেক আপ হয়। তো তখনই আমি জানতে পারি এই সার্ভেক্স মানে কথাটার অর্থ বা সার্ভেক্স সার্কালার জিনিসটা। তো যেমন আমাদের অনেকের বডিতে চোখ কারুর বড় বড় হয়, চোখ ছোট ছোট হয়, নাক বড় হয়, নাক ছোট হয়, কান অনেকের এরকম থাকে ওরকম থাকে। তো এক একটা বডি পার্ট এক এক ধরনের থাকে এক একটা মানুষের, তেমনি আমাদের বডির ভেতরের জিনিসগুলোও তো সেরকম এক একজনের এক একটা হয়। তার মধ্যে আমাদের সার্ভিক্স বলে একটা জিনিস আছে বডির ভেতরে মেয়েদের, তো সেইটা অনেকের বড় থাকে অনেকের ছোট থাকে। তো এটাই হচ্ছে কথা। এবং যখন প্রেগনেন্সির সময় আসে এই সার্ভিক্স জিনিসটা যদি বড় থাকে, তাহলে যখন আমাদের পেটটা যখন বড় হয়ে যায়, কারণ বেবি যখন 9 মাস হয় তখন আমাদের পেটটা অবশ্যই অনেকটা বড় হয়ে যায়, বেবি ভেতরে বড় হতে থাকে, তো সার্ভিক্সটা ছোট হতে থাকে, ঠিক আছে? কারণ যখন দেখবে তোমরা একটা বেলুন, একটা ছোট বেলুনকে যখন ফোলানো হবে, ফোলাতে 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 তার লাস্টের দিকটায় যখন আমরা সুতোটা বাঁধি তখন এইটুকু হয়ে যায়। সেম জিনিস আমাদের বডিতেও হয়, মেয়েদের বডিতে। যেভাবে আমাকে ডক্টর বলেছে আমি তোমাদেরকে সেইভাবে শেয়ার করছি। তো আমাদের পেটটা যখন বড় হতে থাকে বড় হতে থাকে, সার্ভিক্সটা ছোট হতে থাকে, ঠিক আছে? মানে ওটা বড় ফুলতে থাকে। তো লাস্টে গিয়ে সার্ভিক্সটা ছোট থাকে এবং পরে ওই সার্ভিক্সের পর্দাটা যখন সরে যায় আমাদের বেবি বেরিয়ে আসে, ওয়াটার ব্রেক হয়। এটা হচ্ছে নর্মাল প্রসেস। তো কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে যেমন হয়েছে যে সার্ভিক্সটা প্রথম থেকেই একটু ছোট ছিল। তো ওটা আই থিঙ্ক 3.5 to 3.8 হলে মনে হয় বেটার। ওটা ডক্টররাই বলতে পারবে যে কতটা হলে বেটার, বাট আমার ছিল যখন আমি 6 উইকের প্রেগনেন্ট ছিলাম তখন আমি জানতে পারি যে ওটা আমার 2.8 সেন্টিমিটার, মানে খুবই ছোট নর্মালের তুলনায়। তো তাতে কি হতে পারে, হওয়ার চান্স অনেক কিছুই হতে পারে, যেটা আমি কোয়েশ্চেনেও পেয়েছি যে অনেকের সাথে অনেক বাজে দুর্ঘটনা হয়েছে। তো তার মধ্যে হচ্ছে একটা, আমাকে আমার ডক্টর বলছিল যে বেবি মিসক্যারেজের চান্স থাকে, হয়তো 5-6 মাসে আমার ডেলিভারি হয়ে যেতে পারে। 5-6 মাসের বেবিকে বাঁচানো প্রচুর মানে অসম্ভব প্রায়। তো যখন আমি 6 সপ্তাহে প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে ডাক্তার বলে NT-NB যখন স্ক্যান করা হবে তারপরে দেখা যাবে যে যদি NT-NB স্ক্যানের রিপোর্ট ভালো আসে তাহলে তোমার মানে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করা হবে এবং তোমাকে একটা অপারেশন করতে হবে ছোট্ট মতো, যাতে তোমার ওই সার্ভিক্সের যে পর্দাটা থাকে না, যেহেতু আমি যেটা বললাম যে সার্ভিক্সটা ছোট হতে হতে একটা সময় মানে ওই পর্দাটা খুলে যায়, তারপরেই বেবি বেরিয়ে আসে, যেটা নর্মাল প্রসেস। বাট আমার যেহেতু ছোট সার্ভিক্স, তাতে কি হচ্ছে যখন পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে মানে বেবি ভেতরে বেড়ে উঠছে, হঠাৎ করে সার্ভিক্সটা অনেকটাই ছোট হয়ে যেতে পারে, তাতে তার আগেই মানে সময়ের আগেই বেবি হয়ে যাওয়ার চান্স হতে পারে, মিসক্যারেজ হওয়ার চান্স থাকতে পারে। তার জন্য ওইখানটাতে মানে সার্ভিক্সের যে লাস্টের জায়গাটাতে ঘাটটাতে একটা সেলাই পড়বে। সেই সেলাইটা তোমার কাটা হবে 9 মাসের সময়, যখন তোমার 9 মাসের বেবি হওয়ার টাইম হবে তখন মানে মানে ওটা কাটা হবে। তো ততদিনে তোমার বেবি সিকিওর থাকবে তোমার পেটে, আগে আগে ডেলিভারি হওয়ার চান্স থাকবে না। তো সেটা শুনে আমি অবশ্যই হ্যাঁ বলি, কারণ এই সেম জিনিস আমার মায়ের সাথে হয়েছে যখন আমার দিদি হয়। তো মা বলেছে সেই জিনিসটা সম্পর্কে, তো আমার একটুখানি কনফিডেন্স আসে
যে এই জিনিসটা আমি করব। তো যখন আমার এনটিএনবি স্ক্যানটা হয় তখন আমার বেবি ঠিকঠাক থাকে। তখন আমার সার্ভেক্সের সেন্টিমিটার হয়ে যায় 3.1 সেন্টিমিটার। তাও আমার ডক্টর বলেছিল, মানে এটা বারে কমে মেবি জানি না, কারণ আগের বারে 2.8 এসেছিল 6 সপ্তাহে। 3 মাসের সময় মানে 12 সপ্তাহের সময় ওটা 3.1 এসেছিল, এবং লাস্ট পর্যন্ত 3.1ই ছিল। তো 3.1 আসার পরেও ডাক্তার বলে না, তোমাকে এই সার্কালাজ অপারেশনটা করতে হবে, সার্ভাইকাল সার্কালাজ। তো আমাকে ওটিতে ভর্তি করা হয়। আহ, 3 মাস যখন আমার প্রেগনেন্সি 3 মাস কমপ্লিট হয়ে গেছে, তখনই কিন্তু এই প্রসিডিওরটা হয়। তখন আমাকে ওটিতে ভর্তি করা হয়। ওটিতে যেদিন ভর্তি হই সেই দিনই আমার এই অপারেশনটা হয়, এবং আমাকে যেমন সি সেকশনের যেরকম প্রসিডিওর সেমভাবে এই অপারেশনটা হয়। আমার পিঠের হাড়ের মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দিয়ে আমার লোয়ার পার্টটাকে পুরো অবশ করে দেওয়া হয়। অবশ করার পরে অপারেশনটা হয়। হ্যাঁ, আমি ফিল করতে পারছিলাম যেরকম সি সেকশনে হয় সেম জিনিস। সি সেকশনে যেমন ফিল করা যায় যে কিছু একটা হচ্ছে আমার ভেতরে, কিন্তু বোঝা যায় না, কিন্তু সেই সেম জিনিসই আমার মধ্যে হচ্ছিল। আমার মধ্যে থেকে মনে হচ্ছিল কিছু একটা ধরে টেনে টানা হচ্ছে, ভেতর থেকে বডির কোনো পার্ট টানা হচ্ছে, বাট আমি ফিল করতে পারছি না। আমার কোনো ব্যথা লাগেনি, সত্যি কথা বলতে কোনো ব্যথা লাগেনি। এবং সেলাই করে দেওয়া হয়। সেলাই করে দেওয়ার পর আমাকে দেখানো হয় যে তোমার সেলাই হয়ে গেছে এবং বেবি ভালো আছে। আমার শুধু ভয় লাগছিল যে এই সেলাই করতে গিয়ে না ওয়াটার ব্রেক হয়ে যায়, আমার ভীষণই ভয় লাগছে, বাট না, এরকম কিছুই হয় না। তো ওনারা সেইভাবেই কিন্তু এই জিনিসটা করতে থাকে। তো ছোট্ট 3 মাসের বেবি তখন একদমই ভালো ছিল, মানে আমার বাচ্চা একদমই ঠিকঠাক ছিল। তো এই অপারেশনটা করতে হার্ডলি 15 মিনিট লাগে ওটিতে। 15 মিনিট পরে প্রচণ্ড বডি মানে শিভরিং হয়, প্রচণ্ড হাত পা কাঁপতে থাকে, যেরকম মানে নর্মাল সি সেকশন। আমার যেহেতু সি সেকশন হয়নি, আমি সেরকম আইডিয়া নেই, বাট সবার মুখে এটাই শুনেছি। কিন্তু সি সেকশনের পুরো প্রসিডিওরটা আমার সাথে হয়েছে এই অপারেশনের সময়। গরম দিয়ে আমাকে কিছুক্ষণ রুমের মধ্যে রাখা হয়, পরের দিন আমাকে ছাড়া হয়। আর আই থিঙ্ক 4-5 ঘন্টা পরে আমাকে খেতে দেওয়া হয়। নর্মাল, আমি কোনো ফিলই করতে পারছি না। কেমন খাবার? এটা হচ্ছে সফট খিচড়ি। সত্যি কি সফট? সফট কি বললে তো সফট। রায়তা দিয়ে এইখানে দই দিয়েছে। তো যখন রাত হয় তখন আমাকে প্রচুর ওষুধ টষুধ দেওয়া হয়। তার মধ্যে একটা ওষুধ ছিল যেটা ইনসার্ট করতে হবে প্রাইভেট পার্টে। তো ডক্টরেরাই মানে নার্সেরাই সব কিছু করে দিচ্ছিল। তো তখনই আমি ফিল করতে পারি পেন। ঠিক আছে, সেরকমও মানে খুব যে তুমি মরে যাবে, আমি পারবো না, আমি সহ্য করতে পারবো না, সেরকম কিছুই নয়। সহ্য করার মতনই একটা পেন হবে। তো মানে তখন প্রথম ফিল হয় যে আমার মধ্যে একটা কিছু তো হয়েছে। তো তারপরে প্রথম হাঁটা যেরকম নর্মাল সি সেকশনে হয় সেইগুলোই, প্রথম হাঁটতে গিয়ে কষ্ট, বাট ওকে, অতটাও কিছু নয়। যেহেতু কাটিং করা কিছু হয়নি, শুধু সেলাই করা হয়েছে, তাতে অত কিছু পেন হয় না। তো ওই অবস্থায় দ্বিতীয় দিন যখন আমাকে ডিসচার্জ করা হয় ওখান থেকে, তখন আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমাকে যে গুলো বলা হয়েছিল, যেটা আমার অনেক কোয়েশ্চেন এসেছে যে কি কি করতে হয়েছিল, তুমি কি রান্না করতে পারতে, তুমি কি কিছু কাজ করতে পারতে। আমাকে বলা হয়েছিল ফুললি বেড রেস্ট মোটামুটি 7 মাস পর্যন্ত, মানে 3 মাস থেকে 7 মাস ফুললি বেড রেস্ট। শুধুমাত্র তুমি টয়লেটে যেতে পারবে, স্নানে যেতে পারবে, তুমি উঠবে না বেড থেকে কিছু মতে। মানে আমার যে ওই টাইমটায় কি হয়েছে সেটা আমি জানি। ফুললি ডিপ্রেশনে আমি চলে গেছি, আমি 4 দেওয়াল ছাড়া কিছুই দেখতে পেতাম না। মানে সেই সময়টা আমার কি গেছে আমি জানি। তো ওই 3 মাস পরে 3 থেকে 4 মাস আমাকে ফুল বেড রেস্টে থাকতে বলা হয়। আমাকে কিছু ওষুধ দেওয়া হয়, আমাকে ইনজেকশন দেওয়া হয়, কিছু হরমোনাল ইনজেকশন, যেটা আমি ওগুলো বলছি না যে কি কোন ইনজেকশন কোন ওষুধ, কারণ ওগুলো ডক্টররাই রেকমেন্ড করতে পারবে, যাদের এই জিনিসটা হবে তাদের ডক্টররাই সব বলে দেবে। তো সেগুলো আমি আর বলছি না। তো ইনজেকশনটা আমাকে প্রতি সপ্তাহে সপ্তাহে লোয়ার জায়গায় নিতে হতো। তো ভেরি পেইনফুল, ওটা হচ্ছে ভীষণ পেইনফুল ছিল। প্রতি সপ্তাহে সপ্তাহে ওটা 6 মাস পর্যন্ত ছিল, মানে আরো মানে 3 মাসের পর 6 মাস, আরো
3 মাস চলেছিল আমার ওই ইনজেকশনটা, প্রচুর ওষুধ, হরমোনাল ওষুধ চলেছিল, যাতে কোনোভাবে ওই সার্ভাইকাল সার্কালাজের জায়গাটাতে কোনো প্রবলেম না হয়, মানে বেবি নিচে নেমে না আসতে পারে বা ওটা ছিঁড়ে না যায়। কেন বেড রেস্টে থাকতে বলে ডাক্তার, তার একটাই কারণ হচ্ছে যাতে ওই সার্কালাসটা করার পর যদি তুমি দৌড়াদৌড়ি করো, হঠাৎ যদি ছিঁড়ে যায় খুবই বাজে অবস্থা হবে। তো তার জন্য ডক্টররা বেড রেস্টে থাকতে বলে। তো আমি কিন্তু পুরো বেড রেস্টে ছিলাম। ইভেন আমি একটা কুকও রেখে দিয়েছিলাম কিচেন রান্না করার জন্য, সব ঘরের কাজে সব কিছু ছিল, আমি কিছু করতাম না, আমি শুধু ঘুমাতাম, উঠতাম, খেতাম, আবার শুতে যেতাম, টিভি দেখতাম, বাস আমার লাইফে ওই 3 মাস এইভাবেই কেটেছে। আমার প্রেগনেন্সিটা একটুখানি ডিফিকাল্ট ছিল, আমি তোমাদের সাথে পরেও শেয়ার করব যে আমার সাথে কি কি হয়েছে ফুল প্রথম প্রেগনেন্ট হওয়া থেকে আর শেষ পর্যন্ত আমি সবই শেয়ার করবো। মানে আমার একটু টাইম হয় না, সেটা আলাদা ব্যাপার, বাট আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করবো। বাট এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আমি যা বুঝলাম যে এটা অনেকের সাথে আজকাল হচ্ছে, এবং এই জিনিসটা যারা করছে না, মানে যে ডক্টররা মানে সাজেস্ট করছে না, আমি তো বলবো মানে তোমরাও যদি নিজেদের যখন রিপোর্টটা দেখবে, যখন তোমাদের সার্ভেক্সের ইনচেসটা দেখবে, অবশ্যই ডাক্তারকে একবার জিজ্ঞেস করবে। একবার যদি তোমার মনে হয় তো তুমি অবশ্যই একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নেবে, কারণ অনেকেরই মানে অনেক ডাক্তার যখন এই জিনিসগুলো বলে না, তাদের সাথে অনেক দুর্ঘটনা ঘটছে। আমার চেনা জানার মধ্যেও অনেকের সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে, এবং যাদের হচ্ছে টুইন্স বেবি তাদের তো অবশ্যই মানে ডাক্তার আজকাল সাজেস্ট করছে এই জিনিসগুলো করার জন্য, মানে এই সার্ভাইকাল সার্কালাসটা করার জন্য অবশ্যই করা উচিত। তাহলে বেবি অনেক সিকিওর থাকে, তোমারও টেনশন মুক্ত থাকে। কারণ বেবি আগে হয়ে গেলে, প্রিমিচিওর বেবি বা মিসক্যারেজ হলে তো মানে কথাই নেই, 4-5 মাসের মিসক্যারেজ মানে যে কত বড় দুঃখের ব্যাপার, সেটা তো মানে যারা মা হয় তারাই জানে। আর তার উপর যদি প্রিম্যাচিওর বেবি হয়, তাকে নিয়ে যা স্ট্রাগল করতে হয় মানে বলার মতো না, যারা জানে তো জানে। তো সেই জন্য অবশ্যই যদি তোমার মনে কিছু হয় তুমি অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবে, যদি ডাক্তার না সাজেস্ট করে থাকে। তো চলে যাই টপিকে। তো ওইরকম 6 মাস আমাকে তাহলে কি কি দিয়েছিল, ওষুধ খেতে দিয়েছিল, বেড রেস্ট দিয়েছিল, আর কিছু ইনজেকশন দিয়েছিল, আর যেটা বললাম একটা ওষুধ, একটা হরমোনাল ট্যাবলেট ইনসার্ট করতে দিয়েছিল। এগুলো এগুলো সব মিলিয়ে 6 মাস কাটে। 6 মাস পরে যখন আমি ডাক্তারকে দেখাই, আমার তখন মানে 5 মাস পরে, 5 মাসে হচ্ছে একটা অ্যানোমালি টেস্ট হয়, অ্যানোমালি টেস্টের রিপোর্টও ভালো আসে। তারপরে 6 মাস হয়ে যায়, 6 মাস কেটে যাওয়ার পরে 6 মাসের পরে 7 মাসের যখন প্রেগনেন্সি আসে, তখন আমাকে ডাক্তার বলে অল্প অল্প হাঁটা স্টার্ট করো। এটা আমার পুরোপুরি আমাকে আমার ডক্টর বলেছে, সবাইকে নাও বলতে পারে, 9 মাসই বেড রেস্ট বলতে পারে, বাট আমাকে বলেছিল ডাক্তার যে একটু একটু হাঁটো, কারণ আমি ছিলাম ওবিস, আর আমার প্রচণ্ড ওভারওয়েট ছিল, যাতে আমি বেবি কনসিভ করেছিলাম প্রচুর ওভারওয়েটে। তো আর আমার ডাক্তারের কাছে মানে ডাক্তারের সব থেকে ইম্পর্টেন্ট ছিল আমাকে নর্মাল ডেলিভারি করানোর। তো সেই জন্য আমাকে একটু হাঁটা চলা, একটু এক্সারসাইজের মধ্যে মানে 7 মাস থেকে করতে স্টার্ট বলে, বাট আমি করতে পারি না সেরকমভাবে, বিকজ একটু হেলদি মানে হেলদির জন্য। তারপর এতদিন বেড রেস্টে থাকার পর বডি একদম মানে মরচে পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো। তাও আমি একটু হাঁটা চলা করতাম, আধ ঘন্টা, সকালে 8 ঘন্টা, রাতে 8 ঘন্টা, একটু হালকা এক্সারসাইজ করতাম, বাস। এটাই আমার চলেছে 9 মাস পর্যন্ত। 9 মাস মানে 9 মাসের একটু আগে 35 সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে। এবারে বলি, অনেকে জিজ্ঞেস করেছে ব্লিডিং হয় কিনা। তো যেহেতু এটা একটা অপারেশন, এটা একটা সেলাই করা হয়েছে, তো একটু হালকা ব্লিডিং হবে। কারণ যে মানে এই ব্লিডিংটা ওই ব্লিডিং না যে তোমার ব্লিডিং হয়েই যাবে, ওটা হচ্ছে নর্মালি তোমার ভেতরে যে সার্জারিটা করা হচ্ছে, সেলাই করা হচ্ছে, তাতে যে ব্লাডটা বেরোয়, সেই ব্লাডটাই হয়তো পরে তোমার বেরোতে থাকে অল্প অল্প, 1-2 দিন মতো বেরোবে। তার থেকে বেশি হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। 2 দিনের মতো তো হয়, অল্প অল্প হালকা হালকা, আর পরে আর কোনো অসুবিধা হয় না। বাট হাঁটা চলা বেশি না করাই বেটার। তো 7 মাসে আমাকে যখন হালকা হালকা এক্সারসাইজ এবং ইয়ে করতে করতে আমার 8 মাসে 35 সপ্তাহ, যখন 34 কি 35 সপ্তাহ, তখন আমাকে ডক্টর বলে যে আমি এবারে সার্কালাসটা কাটবো। এটাই হয় আমার হচ্ছে মানে সব থেকে কঠিন সময়। কারণ আমি যেটা আমার মায়ের তো এই এক্সপিরিয়েন্সটা ছিল। তো আমার মা বলেছিল যে এরকম 10 মিনিট লাগবে, জাস্ট সেলাইটা খুলে দেবে, বাস, তোর কোনো অসুবিধা হবে না, কষ্ট হবে না। বাট আমার ক্ষেত্রে একটু কমপ্লিকেশন এসে গেছিলো। আমাকে ভর্তি নেওয়া হয় 34 या 35 সপ্তাহে।
35 সপ্তাহে যখন আমি ভর্তি হই আমাকে আমাকে বলেছিল তোমাকে কোনো ইঞ্জেকশন দেওয়া হবে না, নর্মালি কিছু টুলস আছে, টুলস দিয়ে তোমার জায়গাটাকে বড় করা হবে, করে তোমাকে ওর মধ্যে ইনসার্ট করা হবে একটা চিমটা মতো, চিমটা দিয়ে তারপরে কেটে কেটে মানে ওই সেলাইটা খুলে দেওয়া হবে, কিন্তু কোনো কি বলবো অ্যানেস্থেশিয়া দেওয়া হবে না নর্মালি। তো প্রথমে যখন আমাকে ওই মেশিনটা দেওয়া হয় তাতেই তো আমার মানে ভয় পেয়ে গেছিলাম আমি, প্রচণ্ড লাগছিল তখন, তো আমি কোঅপারেট করতে পারছিলাম না ডাক্তারের সাথে। তারপরে আর একটা কারণ হচ্ছে আমি যেহেতু এতদিন বেড রেস্টে থেকেছি আর আমি প্রচণ্ড ওভারওয়েট ছিলাম, ওবিস ছিলাম, তার জন্য আমার যে সার্ভেক্সটা ছিল সার্ভেক্সের মধ্যে পুরো ফ্যাট জমে গেছিলো, তার জন্য যে সেলাইটা ছিল সেলাইটা ফ্যাটের ভেতরে ঢুকে গেছিলো, যেটা মানে আমার ডাক্তারের জুনিয়র ডাক্তার আমার তখন সার্জারি করছিল, সে কিছুতেই সেলাইটা খুলতে পারছিল না, মানে খুলতে পারছিল না মানে মানে খুবই বাজে অবস্থা করে দিয়েছিল আমার। তো লাস্টে সেই আমার ডাক্তারকে ডাকা হয়, আমার ডাক্তার আসেন, এসে 10 মিনিটে উনি ঠিক করেন। আমি 10 মিনিট অনেক সহ্য করেছি, মানে একটা মানুষ যখন কোনো অপারেশন হয় বা কিছু অ্যানেস্থেশিয়া দেওয়া হয় অবশ্যই, তো সে তখন তার অবশ করে দেওয়া হয় না, বা কোনো সময় কারোর অ্যাক্সিডেন্টও হলে হঠাৎ করে জিনিস হয়, বাট আমি জানি যে আমার সাথে কোনো কাটাছেঁড়া হচ্ছে উইদাউট এনি অ্যানেস্থেশিয়া। তো তোমরা বুঝতেই পারছো আমার কতটা পেন, কতটা কষ্ট হয়েছিল ওই টাইমে। কিন্তু মানে কি বলো তো, মা হতে গেলে না সব কিছু সহ্য করা যায়, সেইটাই হয়েছে। মানে আমি পুরোটা সহ্য করেছি সেই সময়, আমি একবারও বলিনি আমাকে অ্যানেস্থেশিয়া দাও বা আমাকে কিছু দাও, আমি পুরোটা সহ্য করেছি, যে আমাকে ধীরে ধীরে কাটা হচ্ছে জায়গাটা আমি পুরোটা ফিল করতে পেরেছি। তো যাই হোক, আমার 2.5 ঘন্টা, যেটা 10 মিনিটের সেলাই কাটার সেটা আমার 2.5 ঘন্টা সময় লাগে। 2.5 ঘন্টাতে আমার, যেহেতু বললাম যে ফ্যাটটা, সেটা সবার ক্ষেত্রে হয় না, আমি মানে আজ পর্যন্ত কারোর ভিডিওতে শুনিনি যে কারোর ক্ষেত্রে এরকম হয়েছে যে ওরকম 2.5 ঘন্টা ধরে সেলাইটা খোলা হয়েছে, আমারই হয়েছিল। জানি না, আমার মানে আমার অনেক পরীক্ষা নিয়েছে ভগবান, অনেক সহ্য ক্ষমতা বাড়িয়ে তুলেছে আমার, যেটা ছিল না একদমই। তো সেই সহ্য ক্ষমতা থেকে মানে কি বলবো, 2.5 ঘন্টা পরে আমার সার্জারি সাকসেসফুল হয় ফাইনালি, আমার সেলাই কাটা হয়। কাটার পরে প্রচুর ব্লিডিং হয়, প্রচুর ব্লিডিং, মানে আমি তখন দেখতে পাচ্ছি যেন ভেসে যাচ্ছে ইয়েতে। আমার মনে হয় জুনিয়র ডাক্তারের কোনো গাফিলতি ছিল, আমি জানি না আমার এতক্ষণ, নাকি আমার বডিরই সত্যি আমার বডিরই মানে প্রবলেম ছিল তার জন্যই হয়েছে। তো যাই হোক, ওই টপিকটা বাদই দিলাম, তো হয়ে গেছে যা হওয়ার। তারপরে আমাকে ছেড়ে দেওয়া হয় পরের দিন। প্রচণ্ড ব্যথা ছিল, কারণ ওই বারবার একটা মানে মেশিনকে বারবার একই জায়গা দিয়ে ঢোকানো বার করানো হচ্ছিল, জায়গাটা ক্ষত বিক্ষত হয়ে গেছিলো। তার মধ্যে প্রতিদিন ওষুধ দিতে হতো, ওই যে একটা যেটা বললাম একটা হরমোনাল ট্যাবলেট ইনসার্ট করতে হতো, সেটাও পরেও দিয়েছিলেন উনি, এবং বলেছিলেন হালকা হালকা এক্সারসাইজ করো এবং যে কোনো মুহূর্তে তোমার ওয়াটার ব্রেক হতে পারে এবং বেবি চলে আসতে পারে। তো আমি তাও ভেবেছিলাম যে আমার অত তাড়াতাড়ি হবে না, আমি এটাই ভাবছিলাম যে উনি এমনি সেলাই করিয়ে দিয়েছেন, রিস্ক নিতে চাননি, বাট না, ডাক্তার ঠিকই ছিলেন, সেটা আমি বলছি পরে। তো এরকম করে ওই সেলাই ওখানটা মানে আমার ভীষণই পেন ছিল, ভীষণই অবস্থা খারাপ ছিল। তার মধ্যে ডাক্তার কতদিন, 4-5 দিন পরে আমার একটা 9 মাসের একটা টেস্ট ছিল, ঠিক তার আগের দিন মানে টেস্ট হওয়ার 2 দিন আগে আমার স্বাদ ছিল, এবং স্বাদে ভীষণ দৌড়াদৌড়ি করেছি, আমার যেটা ভীষণ ভুল হয়েছে, এবং ডাক্তাররা যেটা বলে যে এই সময় বেশি দৌড়াদৌড়ি করবে না, সেটা আমি করে ফেলেছি। লোকজন এসেছিল বাড়িতে, তো একটু হাঁটা চলা বেশি হয়ে গেছে, এবং পরের দিনই আমার ওয়াটার ব্রেক হয়। ওয়াটার ব্রেক হওয়ার পরে আমাকে ডাক্তার হসপিটালে ভর্তি করতে হয়, এবং আমার নর্মাল ডেলিভারিতে বেবি হয়। অত পেন, মানে ওই সার্ভাইকাল সার্কালাসটা খোলার সময় যে প্রচুর পেনটা হয়েছিল, ওই পেনটা কিচ্ছু না, বিশ্বাস করো, নর্মাল ডেলিভারির কাছে ওটা কিচ্ছু না। আর একটা বড় কোয়েশ্চেন আমি ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে এই প্রসিডিওরটার কীরকম খরচ বা কিছু। তো আমারটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট আরেকটাও শেয়ার করতে পারি। আমার মায়ের সাথে যখন হয়েছিল, মা তো নর্মাল গভর্নমেন্ট হসপিটালে হয়েছিল, তখন ওখানে ফ্রিতেই করেছিল, কিন্তু আমি প্রাইভেট হসপিটালে করেছি, এখানে যাবতীয়
মানে হোটেল বলছি, যাবতীয় রুমের থাকা থেকে আরম্ভ করে, বেডের থেকে আরম্ভ করে, তুলো থেকে আরম্ভ করে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিংয়ের টাকা নিয়ে টোটাল আমার এই অপারেশনের খরচ হয়েছিল 70K এর মতো প্রায়। তো এক একটা হসপিটালে এক একটা দাম, কোনো ডক্টর কমে করে, কোনো ডক্টর বেশি করে, মানে এটা হসপিটালের উপর পুরোপুরি নির্ভর করে। বাট আমার পুরো প্রসিডিওরটা এরকমই খরচ হয়েছিল। মানে আমি ভাবছিলাম যে আমার এটা কি হয়ে গেল, এই ছোট্ট একটা অপারেশন দিয়ে আমার এত কষ্ট হচ্ছে। বাট যখন নর্মাল ডেলিভারি আমার হলো, সত্যি কথা বলতে ওটা কিছুই ছিল না। ওই সেলাইটা করা, মানে সেলাইটা খোলায় যে আমার এত কষ্ট হয়েছে, ওটা কিচ্ছু ছিল না। তো যাই হোক, এইটাই ছিল স্টোরিটা, এবং সাকসেসফুল হয়েছে কারণ আমার একদম 9 মাসে গিয়ে বেবি হয়েছে যখন আমার সেলাইটা খোলা হয়েছে। তাও আমি বলবো যে আমার ডক্টর যদি আরও 1 সপ্তাহ বেশি রাখতো তাহলে আমার বেবি আন্ডার ওয়েট হতো না, একটু ওয়েট বেশি হতো, আর একটু মানে 3 কেজির ওপরে, 3 কেজি হতো অন্তত। তো সেইটা হয়নি কারণ একটু আগে বেবিকে মানে সেলাইটা খুলে দেওয়া হয়েছিল, এবং 5 দিনের মধ্যেই আমার ওয়াটার ব্রেক হয় এবং বেবি চলে আসে, বেবি ডেলিভারি হয়। বাট আমার বেবি সুস্থ স্বাভাবিক ছিল, তার জন্য কোনো এনআইসিউ বা এরকম কিছুই করা হয়নি। তো এইটাই ছিল আমার স্টোরি। বাট আমি সবাইকে বলবো একটা কথা, যে সবারই মানে একবার হলেও যদি কোনো এরকম মাথায় আসে যে আমার কোনো অসুবিধা হতে পারে কিনা, একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নিও যে এই জিনিসটা আজকাল হচ্ছে। অনেকের মিসক্যারেজ হয়ে যাচ্ছে 5-6 মাসে, অনেকের প্রিম্যাচিওর বেবি আসছে, মানে 500 গ্রাম 600 গ্রামের বেবিকে তো বাঁচানো অনেকটা কষ্টকর না। তো এইগুলো হচ্ছে, এগুলোর জন্য অবশ্যই একটা অপারেশন হয়, সার্ভাইকাল সার্কালাজ, সেটা কি আমার করা উচিত না উচিত না এটা সম্পর্কেও জিজ্ঞেস করতে পারো। বাট আমি তোমাদের সাথে ডিটেলসে আমার গল্প শেয়ার করলাম, আমার সাথে কি হয়েছিল, এবং পুরোটা যে প্রসিডিওরটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে একটা মা হতে গেলে আমাদের অনেক কিছু সহ্য করতে হয়। তো এই জিনিসটা কিছুই না। যারা আমাকে কোশ্চেন করছো, ভয় পাচ্ছ, একদমই ভয় পেও না। আমি সত্যি কথা বলছি, লাইফে অনেক কিছু আসবে, মানে এর থেকে বড় বড় কিছু অনেক আসতে চলেছে, বেবি হওয়ার পরও অনেক বড় বড় কিছু আসতে চলেছে লাইফে, জীবনে। তো সব কিছু সহ্য ক্ষমতা এখান থেকেই শুরু হবে, যবে থেকে তুমি প্রেগনেন্ট হয়েছো তবে থেকেই তুমি তোমার জীবনে মানে কঠিন থেকে কঠিনতর দিন আসতে চলেছে। তো এই সব ছোট ছোট জিনিসগুলো কিছুই না। বাট তোমাকে সাহসী হতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি আমার বাচ্চার জন্য সব কিছু করতে পারি। একটা বাচ্চাকে যেমন আমি পৃথিবীতে আনতে গেলে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমার ফুল বডিকে স্যাক্রিফাইস করতে হবে, আমাকে পারতে হবে, আমাকে স্ট্রং হতে হবে। তো সেটাই চেষ্টা করে যাও সবাই। তো অবশ্যই সব কিছুই মানে ভয় পাবে না, আমার হচ্ছে কথা হচ্ছে ভয় পাবে না। তো আমারটা হচ্ছে ভীষণই সাকসেসফুল হয়েছে। আমি বললাম আমার এখন 17 মান্থের একটা ছোট্ট বেবি রয়েছে, বেবি গার্ল হয়েছে আমার। তো আমি তো খুবই হ্যাপি। আর তোমাদেরও সাকসেসফুল হোক অবশ্যই। তোমাদের যদি কারো এই অপারেশনটা হওয়ার থাকে অবশ্যই ভয় পাবে না। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই ছিল। অবশ্যই তোমাদের হেল্পফুল হলে আমাকে জানিও, আর কোনো কোয়ারি থাকলে প্লিজ কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার। কারণ আমার কাছে এই জিনিসটা অনেকটাই বড়, যে এই ছোট ছোট মানে এই জিনিসটা নিয়ে যে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে, এটা আমার কাছে প্রচুর বড় জিনিস। কারণ আমি জানতাম, আমি নিজেই জানতাম না। আমাকেও যখন ডক্টর বলেছিল যে তোমার মিসক্যারেজ হওয়ার চান্স আছে 5-6 মাসে, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, প্যানিক করে গেছিলাম। তো সেরকম অনেকেই প্যানিক করে যায়, তখন এই অপারেশনটার কথা বলে, অপারেশনের কথা শুনে আমরা আরও প্যানিক করে যাই। বাট একদমই টেনশন নেবে না, কোনো এগুলো আমাদেরকে হারাতে পারবে না, এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদেরকে কোনোদিনও মানে নিচে নামাতে পারবে না, তাই না? আরও অনেক স্টোরি আছে আমার প্রেগনেন্সি নিয়ে, প্রেগনেন্সি পিসিওএস জার্নি নিয়ে, ওদের ন্যাচারালি কনসিভ করার জার্নি, আমার অনেক কিছু জার্নি আছে আমার এই প্রেগনেন্সিটা নিয়ে। বাট হ্যাঁ, আমার একটু সময় হয় না ভিডিও করার, বাট আমি চেষ্টা করব। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই জানিও। আমার ওভার ওয়েট, ওবিসিটির মধ্যে বেবি আসা, পিসিওএস, ন্যাচারাল প্রেগনেন্সি, নর্মাল ডেলিভারি, সব কিছু সম্পর্কে আমি তোমাদের জানানোর চেষ্টা করব। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো যদি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা।